নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সাথে আছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজল চাঁদ। আমরা তার কাছে এসেছি দু তিনটে প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার, আপনি জানেন যে অভিষেক ব্যানার্জি সম্প্রতি উড়ে যাচ্ছিলেন কোথাও একটা, এবং সেই সময় আয়কর হানা দিয়েছিল। দেখা গেল যে তার কাছ থেকে কিছু ডকুমেন্ট পেয়েছে, কিন্তু তিনি বলছেন যে কোনো ডকুমেন্ট কিছু পাওয়া যায়নি, আমি 10,000 কোটি টাকা বা 10 কোটি টাকার মানহানির মামলা করব। এটা কি বলবেন? মানে আয়করের যারা গেছিল হানা দিতে, তারা কি কিছু না জেনেই গেছিল? দেখুন, অভিষেক ব্যানার্জি তো ধোয়া তুলসী পাতা না, আর সতী সাবিত্রীও না। অভিষেক ব্যানার্জি ব্যক্তিটি একটি চিটিংবাজ। অভিষেক ব্যানার্জি বাংলার মানুষের সাথে চিটিংবাজি করেছে। অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের সাথে চিটিংবাজি করেছে। আজকে অভিষেক ব্যানার্জি যখন 19 সালে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন এফিডেভিট করে জমা দিয়ে বলেছিলেন যে আমি ঘর ভাড়া দিয়ে খাই। অথচ সে একটা লিপস এন্ড বাউন্স নামক একটা কোম্পানি চালাতো, এবং সেই কোম্পানির মালিক ডিরেক্টর উনি নিজে, ওনার সোনা বৌদি ডিরেক্টর, ওনার মা ডিরেক্টর, ওনার বাপ ডিরেক্টর, সব একা একা বেরিয়ে এলো, এবং ইডি সিবিআই সেই লিপস এন্ড বাউন্স কোম্পানিটি সিজ করল। আজকে ও সেই যার সম্পত্তি ইডি সিবিআই বাজেয়াপ্ত করেছে, সুতরাং সে কপ্টারে করে উড়ে যাচ্ছে, তাদের কাছে ইনফরমেশন কিছু ছিল, তাই সেই জায়গাটা তারা সন্দেহভাজন হোক আর যে কোনো কারণে হোক কপ্টারটা তদন্ত করতে গেছে। তো চোরের কাছে তদন্ত করবে না তো কার কাছে? ভালো মানুষের কাছে তদন্ত করবে নাকি? আর অতই যদি বাপের বেটা হবে, অতই যদি সতী সাবিত্রী হবে, অতই যদি দোয়া তুলসী পাতা হবে, মমতা ব্যানার্জি বলেছে না 10,000 কোটি টাকা মানহানির মামলা। 10,000 বলছি না, আমি বলছি 50,000 কোটি টাকার একটা মামলা করেই দেখো। কারণ তোমার অভিষেক নিজেকে বাঁচার জন্য কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো কপিল সিব্বলের কোলে, কখনো মনু সিংভির কোলে 5 লাখ টাকা ফি দিয়ে সুপ্রিম কোর্টে দুলতে হয়। এবারও দোলো, কে বারণ করেছে? স্যার বলছি, রামনবমীর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো উস্কানিমূলক ভাষণ দিয়েছেন। এবার হাওড়ার পরিবর্তে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে দাঙ্গা হলো, কি বলবেন? মা কালীর পুজোতে পাঁঠা বলি হতো, কারণ মা কালীর পাঁঠার রক্ত চায়, তাই পাঁঠা বলি হতো। তা আমাদের মুখ্যমন্ত্রী সামনে ভোট শুরু হতে চলেছে কাল থেকে, ওনার দাঙ্গা চায়, তাই উনি রামনবমীকে নিয়ে মহামান্য আদালতে আসতে হচ্ছে। রামনবমীকে নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের মামলা আমরা লড়েছি। সেই মামলার পরে কোর্ট আদেশ দিয়েছিল যে 200 লোক নিয়ে মিছিল করবে, পুলিশের যদি কোনো অসুবিধা হয় তাহলে সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল বাহিনী প্যারামেডিক্যাল ফোর্স নিয়ে মিছিল সুষ্ঠুভাবে করবে। এটা দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকারকে, রাজ্য পুলিশ। কিন্তু রাজ্য সরকার নাকাম, রাজ্য সরকার ব্যর্থ, রাজ্য সরকারের পুলিশ ব্যর্থ। আজকে কারণ ব্যর্থ এই কারণে মমতা ব্যানার্জি চায়নি মুসলমানদের ঈদ হয় শান্তিপূর্ণভাবে, মুসলমানদের রোজা হয় শান্তিপূর্ণভাবে, মুসলমানদের মহরমের তাজিয়া বেরোয় শান্তিপূর্ণভাবে, মুসলমানদের কোরবানি হয় শান্তিপূর্ণভাবে। কোনোদিন কোনো অশান্তি হয়েছে? হয়নি। কারণ চাইনি, কেউ চাইনি, না সনাতনীরা চেয়েছে, না মুসলমানরা চেয়েছে, না কোনো রাজনৈতিক দল, না সরকার চেয়েছে, তাই হয় না। কিন্তু আমাদের সরকার, আমাদের চিফ মিনিস্টার, তিনি চাননি যে কোর্ট শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল চেয়েছিল,
সেটা মুখ্যমন্ত্রী চাইনি, তাই মুখ্যমন্ত্রী এইভাবে উত্তেজনামূলক বক্তব্য দিয়েছিল, মুসলমানদেরকে ডাইরেক্ট এইভাবে বলেছিল, দাঙ্গাকারী দল দাঙ্গা চায়, তোমরা আল্লাহর কাছে দোয়া চাইবে। আরে মুসলমানরা কখন আল্লাহর কাছে দোয়া চাইবে, কখন নামাজ পড়বে, কখন আজান দেবে, তোমার হুকুমে চলবে নাকি মুসলমানরা? হ্যাঁ, বাংলার মুসলমানরা কি তোমার হুকুম নিয়ে চলবে? তোমার হুকুমে চলতে হবে, তাই তোমার কথাই বলতে হবে আল্লাহর কাছে দোয়া চাও। হ্যাঁ, অর্থাৎ ঘুরিয়ে নাক দেখিয়ে দিল। তাই গত বছরে হাওড়াতে হয়েছে, পিলখানাতে, এবছরে মুর্শিদাবাদে হলো। মুর্শিদাবাদে মেজরিটি হচ্ছে, সংখ্যাগুরু হচ্ছে মুসলমান, সংখ্যালঘু হচ্ছে হিন্দু। সংখ্যাগুরুদের দায়িত্ব সবসময় থাকে সংখ্যালঘুদের যে কোনো পূজা আর্চা, যা কিছু সামাজিক যে কোনো অনুষ্ঠান সংখ্যাগুরুদের দায়িত্ব, তার সেটাকে প্রোটেক্ট দিয়ে শান্তিপূর্ণভাবে পালন করানো, এটা হচ্ছে সংখ্যাগুরুদের। তাহলে ওখানে সংখ্যাগুরু যেহেতু মুসলমান, তাহলে তাদের একটা দায়িত্ব ছিল, কিন্তু আমরা সেই দায়িত্ব থেকে সংখ্যাগুরু মুর্শিদাবাদ জেলা তারা নাকাম হয়েছে। এবং আমরা দেখতে পেলাম ওই এলাকার এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, পঞ্চায়েত তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, বিডিও তৃণমূলের, এসপি তৃণমূলের, হিসেব মতো রাজ্য সরকার তৃণমূলের, ডিএম তৃণমূল, মানে অর্থাৎ সবটাই তৃণমূল সরকার কন্ট্রোল করছে। তথাপি সেখানে সনাতনীরা যখন মিছিল করে যাচ্ছে, সামনে পুলিশ পেছনে পুলিশ, সেখানে ছাদ থেকে লুঙ্গি পরে গামছা মাথায় দিয়ে ইট ছোড়া হচ্ছে, বোমা ছুরি হচ্ছে। আচ্ছা বলুন তো, কোন মুসলমানের ক্ষমতা আছে? ক্ষমতা আছে যদি না রাজনৈতিক নেতাদের মদত থাকে। ভেড়া লড়ে খোঁটার জোরে, এই খোঁটা হচ্ছে মমতা ব্যানার্জি, এই খোঁটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। এই যে শক্তিপুরে যেটা হয়েছে, আবু তাহের বা যারা এমএলএ বা এমপি বা যারা পঞ্চায়েতের নেতা ছিল, তাদের যদি মদত না থাকতো, পুলিশের যদি মদত না থাকতো, কোথায় গেল মমতা ব্যানার্জির আইবি, কোথায় গেল ডিআইবি, কোথায় গেল এসবি? তাহলে গোয়েন্দা বিভাগ কি করছিল? আঙুল চুষছিল, ঠ্যাঙা চুষছিল। আজকে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে, যেটা হচ্ছে হাওড়াতে নাকি রামনবমীর দিনকে বহু মানুষ অস্ত্র নিয়ে বেরিয়েছে, এবং মমতা ব্যানার্জি বলছে যে অস্ত্র নেওয়ার অধিকার কে দিয়েছে? এবং মহামান্য আদালত অস্ত্র নিয়ে মিছিল করতে দেয়নি, বলেনি। সেক্ষেত্রে যদি কেউ অস্ত্র ব্যবহার করে থাকে, যারা ব্যবহার করেছে তারা এর জবাবটা ভালো দিতে পারবে। আমি বলতে চাই মমতা ব্যানার্জিকে, যে যদি তারা অস্ত্র, তলোয়ার বা কিছু ব্যবহার করে থাকে, তাহলে মহরমে, মুসলমানদের মহরম উৎসবে তলোয়ার দিয়ে, বগি দিয়ে, রড দিয়ে যে মিছিলগুলো হয়, সেগুলো কি নিরামিষ ছিল? সেই মিছিল কি নিরামিষ হয়? অস্ত্রবিহীন হয়? তাহলে এক শ্রেণীর মানুষ অস্ত্র ব্যবহার করবে, আর এক শ্রেণীর মানুষ বিনা অস্ত্রে চলবে। একই রঙে, একই বাংলায় দুরকম কেন হবে? এটাও প্রশ্ন থেকে যাচ্ছে। মমতা ব্যানার্জি আজকে একটি জনসভা থেকে মিঠুনকে গদ্দার বলেছে, এবং আমরা দেখতে পাই তৃণমূল কংগ্রেসের দুটো মানুষ মিঠুন চক্রবর্তীকে বারবার আক্রমণ করছে, এক মমতা ব্যানার্জি আর হচ্ছে কুণাল ঘোষ। কি বলবেন? আরে কার কথা বলছেন? কুণাল ঘোষ, হ্যাঁ, জেলখাটা আসামি, 3.5 বছরের জেলখাটা আসামি, হ্যাঁ, যে নাকি ভ্যান বাজিয়ে বলেছিল, প্রথম বলেছিল মমতার গায়ে সেটেছিল যে মমতা ব্যানার্জি চোর, যে নাকি প্রথম বলেছিল যে কালীঘাটে 9,500 টাকা আছে, যে নাকি প্রথম চিৎকার করে বলেছিল মমতা চোর, তৃণমূল চোর, সেই লোকটি এখন তৃণমূলের পা চাটছে। তার কথা
কেউ বিশ্বাস করে? এই লোকটি যতবার টিভিতে মুখ দেখা যায়, হয় লোকের টিভিটা বন্ধ করে দেয়, নালে চ্যানেল পাল্টে দেয়। আর ওই লোকটির মুখ যত তৃণমূলের হয়ে ব্যাটিং করে, তত তৃণমূলের ভোট কমে। আর মমতা ব্যানার্জি গাদ্দার বলছে মিঠুন চক্রবর্তীকে। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তোমার দলেই তো গাদ্দার বেশি, তুমি তো নিজে গাদ্দার। তুমি তো মুসলমানদের সাথে নিমক খাওয়ারামি করেছো, তুমি মুসলমানদের সাথে মির্জাফরি করেছো। বাংলার বুকে 2021 সালের নির্বাচনে আঁকড়া বলছে 5 to 7% ভোট তুমি পেয়েছো, বাকি 100% মুসলমানের ভোটে তুমি ক্ষমতায় আছো। মুসলমানদেরকে এনআরসি সিএ জুজুর বই দেখিয়ে তুমি ভোট নিয়েছিলে। আজকে সেই মুসলমানদের চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। বামপন্থের আমলে তুমি চিৎকার করে বলতে সাজার কমিটি রিপোর্ট দেখো, সাজার কমিটি রিপোর্ট কি বলছে, মুসলমানদের 1.5% চাকরি। আজকে সেই সাজার কমিটি রিপোর্ট কোথায় গেল? জবাব দাও। নিমক খাওয়ারামি করেছে মুসলমানদের সাথে, গাদ্দারি করেছে মুসলমানদের সাথে। আজকে তুমি বিজেপির সাথে গাদ্দারি করেছো, তুমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছো, তুমি ইন্ডি জোট করতে গেলে সেই ইন্ডি জোটের সাথে গাদ্দারি করলে। আজকে যে আম খায় তার আমের ঢেকুর। আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে কালকে থেকে ইলেকশন শুরু হচ্ছে, এইভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় দাঙ্গা বাঁধাবার যে প্র্যাকটিক্যাল যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা মুর্শিদাবাদে হলো, মেদিনীপুরেও সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। এছাড়াও আজকে জয়নগর থানা থেকে একটা আমরা রিপোর্ট পেয়েছি, তাতে দেখা যাচ্ছে প্রচুর আর্মস ধরা পড়েছে। প্রায় 40খানা মামলা হয়েছে আর্মস নিয়ে, শুধুমাত্র জয়নগর থানা। এরকম প্রচুর থানা থেকে যদি আমরা দেখি তাহলে প্রচুর আর্মসের রিপোর্ট পাবো। কি বলবেন, এই রকম যদি রাজ্যে ঘটনা ঘটতে থাকে তাহলে সুস্থভাবে কি ভোট করা সম্ভব হবে? দেখুন, ওরা বলে না খেলা হবে, খেলা হবে। মমতা ব্যানার্জি বলে না, ওদের দেবাংশী বলে না খেলা হবে, খেলা হবে। খেলা হবে। মমতা ব্যানার্জিকে বলতে চাই, খেলা হবে। এটা পঞ্চায়েত নির্বাচন না যে তোমার পুলিশ দিয়ে ভোট করাবে। এটা পঞ্চায়েত নির্বাচন না তোমার আর্মাদ বাহিনী দিয়ে ভোট করাবে। এটা পঞ্চায়েত নির্বাচন না যে তোমার আরাবুল ভোট করবে। এটা পঞ্চায়েত নির্বাচন না যে শাহজাহান ভোট করবে। এটা পঞ্চায়েত নির্বাচন না যে তোমার ইলেকশন কমিশনার তোমার পকেটে থাকবে। এটা দেশের নির্বাচন, এটা দেশের নির্বাচন। আজকে বাংলার বুকে ঠগবাজতে গাঁ উজাড় যেমন হয়ে যাবে, যেখানে ইডিসিবি হাত দিচ্ছে সেখানেই টাকা। আজকে বালু চোর ধরা পড়লো, শাহজাহান ধরা পড়লো, আরাবুল ধরা পড়লো। ওই অনুব্রত মন্ডল এরকম করে বলতো, এই 10 মিনিট সময় দিচ্ছি, ভেঙেছিল মার করে দেবো। সেই বাঘের বাচ্চা অনুব্রত জেল খাটছে। আজকে মুসলমানদেরকে বলেছে কি, পারমিশন দিয়ে রেখেছে যে তোমাদের চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, কিছু, কিন্তু তোমরা যা খুশি করো, শুধুমাত্র ভোটটা লুট করে আমাকে দিতে হবে। এই মুসলমানদেরকে ভোট লুটের এই যে অলিখিত পারমিশনটা দিয়ে রেখেছে, আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান। তাই আজকে ঘুমের কারখানা আজকে সারা পশ্চিম বাংলায় যেমন ঠগবাজতে গাঁ উজাড় হয়ে যাবে, এই বোম খুঁজতে ইলেকশন কমিশনারের ঘাম ছুটে যাবে। কুণাল ঘোষের কথা যখন আপনি বলছেন, কুণাল ঘোষ আজকে বলছে যে পদ্মশ্রীর জন্য নাকি প্রণব মুখার্জি তিনি রেকমেন্ড করেছেন মিঠুন চক্রবর্তীকে। একটা চোর, জেল খাটা আসামি, ওর রেকমেন্ডেশনে কে পাত দেয়? কে পাতে দেয়? ও বলছে কার কথা? প্রণব মুখার্জি। আর যে লোকটা মরে গেছে, এখন শ্মশান থেকে এসেও বলতে পারবে না, কবর থেকে উঠে এসেও বলতে পারবে না, অর্থাৎ এর প্রুফ দিতে পারবে না কেউ। প্রুফ তার নাম, এই লোকটার কথা কেউ বিশ্বাস করে? এই মালটা নিজে তৃণমূলের দালালি করে খায়। এখন যদি তৃণমূল লাত মারে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা থাকবে। আল্লাহকে নাম পর দে দে বাবা বলেও ভিক দেবে না ওকে।
স্যার, আজকে একটা বড় খবর এই মাত্র এসছে, যেটা হচ্ছে ফরেনসিক রিপোর্টে যেটা পাওয়া যাচ্ছে, কালীঘাটের কাকু তার যে গলার ভয়েস, সেই ভয়েস কিন্তু মিলে যাচ্ছে। কি বলছেন? আপ আয়েগা মজা, খেলা হবে, খেলা হবে, এবারে খেলা হবে। শোনের একটা ডায়লগ ছিল না, আরে শ্যামা কিতনা আদমি থে রে। আজ কাকুর কণ্ঠস্বর মিলে গেছে। এই কাকুর কণ্ঠস্বর নিতে দেবে না বলে পিজি হসপিটালে ভর্তি ছিল, 3 মাস শুয়েছিল কাকু, কণ্ঠস্বর নিতে দেয়নি। অবশেষে জোকাই নিয়ে গিয়ে ফরেনসিক রিপোর্ট এসে গেছে। কাকু বলতে না, আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে ছুতে পারবে না। এবারে বস যাবে কোথায়? মোষ এবারে বলি হবে, খেলা হবে তিহার জেলে। বাংলা থেকে আর একটা মানুষ তিহার জেলে যাবে, ইন্তেজার করুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সামনে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কালীঘাটের কাকুর কথা আপনারা সবাই জানেন, যিনি বলেছিলেন যে অভিষেক ব্যানার্জি তার মালিক, তাকে কেউ ছুতে পারবে না, এবং তিনি তার গলার স্বর কিছুতেই দিচ্ছিলেন না ফরেনসিক রিপোর্টের জন্য। সেই ফরেনসিক রিপোর্ট আজকে এসছে এবং তাতে দেখা যাচ্ছে যে তার স্বর আর ফরেনসিকের রিপোর্টে কিন্তু পুরোপুরি মিলে গেছে। এখন কি হবে? তৃণমূল কিন্তু আজকে বড় একটা ধাক্কা খেলো, এবং এই ধাক্কায় কোথায় গিয়ে পড়বে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা মনে করছি, এবং রাজনৈতিক মহলের বহু বিশেষজ্ঞ তারা মনে করছেন যে আরব সাগরে গিয়ে পড়বে না তো তৃণমূলের পুরো দলটা, এই রকমই কিন্তু অনুমান করছে। কারণ কালীঘাটের কাকুর তথ্য যদি বেরিয়ে আসে সিবিআই এবং ইডির কাছে, তাহলে কিন্তু অভিষেক ব্যানার্জিকে ধরতে শুধুমাত্র সময়ের অপেক্ষা। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।